জুলাই আগস্ট এর হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবার ও পরিজনের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে কথা বলেন, সেই অনুষ্ঠানটির নাম হলো দায়মুক্তি। সেই দায়মুক্তির ২৬তম পর্বে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো। তাহলে শুরু করি ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে শুরু করি ভিডিওটা। ধন্যবাদ। আজকে এই দায় মুক্তি পর্ব, এখানে যারা শহীদ পরিবার, আজকে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি সবাইকে ধন্যবাদ জানাই এই আয়োজনটা করে দেওয়ার জন্য। স্বজন হারাবার বেদনা যে কি কঠিন, আমার থেকে সেটা কে আর জানে। কারণ একদিন সকালেও শুনলাম, মাত্র 15 দিন আগে দেশ থেকে গিয়েছিলাম, তারপরে শুনলাম যে আমাদের কেউ নাই, মা বাবা ভাই সব হারালাম। এটা যে কত কষ্টের, সেটা হয়তো ভাষা দিয়ে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল পৃথিবীতে আমরা দুটো বোন, পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। বিদেশ বিভূমে আমাদেরকে সময় কাটাতে হলো সম্পূর্ণ রিফিউজির মতো করে। আমি ওইটুকু বলছিলাম যে আমি তো স্বজন হারা বেদনা আমার থেকে তো বেশি কেউ বুঝে না। আমি আর রেহানা একই দিন আমরা সব হারালাম, বাবা মা ভাই সব, ঘর ছাড়া বাড়ি ছাড়া রিফিউজি আকারে থাকতে হয়েছে। তা আজকে বাংলাদেশে মানুষের অবস্থা ঠিক একই রকম। মনে হলো সেই 71 সাল আর 75 সালের মতনই আবার হায়নাদের হামলা। আর যার জন্য আমরা হারালাম আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আহ, সংখ্যালঘু সম্প্রদায়, সাংস্কৃতিক কর্মী, বোধহয় পেশাজীবী, মানে ডাক্তার, আইনজীবী, কেউই ছাড়া পাচ্ছে না। একটা লোভী ইনুস আজকে তার লোভের আগুনে সারা দেশটা জ্বলে শেষ হচ্ছে। সে আসলে একটা দুর্নীতিবাজ লোক। তার নিজের এই অর্থ সম্পদ অবৈধভাবে যা অর্জন করেছে সেগুলি রক্ষার জন্যই তার এই ক্ষমতা দখলের যত প্রচেষ্টা। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, প্রত্যেকটা প্রতিষ্ঠানের টাকা সে মানে চুরি করেছে। গ্রামীণ টেলিকমের প্রায় 128টা এফডিআর এ সে 24টা ব্যাংকে অ্যাকাউন্ট, সেখানে প্রায় 2,721,30,86,86,250 টাকা তার ওখানে রাখা। গ্রামীণ কল্যাণ নাম করে গ্রামীণ ব্যাংকের টাকা সে এফডিআর করে, গ্রামীণ ব্যাংক থেকে টাকা সরায়। সেখানে 26টা ব্যাংকে 122টা এফডিআর, 2,253,96,96,627 টাকা সে হাতিয়ে নেয় গ্রামীণ ব্যাংক থেকে। আর এই সব টাকা সে বিদেশে পাচার করে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংকে 118 কোটি টাকা, 2023 সালের হিসাব। তাছাড়া প্রফেসর ইউনুস ট্রাস্ট 72,15,00,000 টাকা, ইউনুস ফাউন্ডেশনে 6 কোটি টাকা, ইউনুস ফ্যামিলি ট্রাস্ট 5,17,00,000 টাকা তার রয়ে গেছে। তাছাড়া 2006 থেকে 2008 সালে ইউনুসের ব্যাংকে 47,89,96,652 টাকা পাওয়া যায়। আবার 2001 থেকে 2011 প্রায় 66 কোটি টাকা ইউনুসের ব্যাংকে আসে। মানে ইউনুসের আরেকটা অ্যাকাউন্টে 77,37,59,69,70,000 টাকা রয়ে গেছে। ইউনুস ফ্ল্যাট কেনে গুলশানের 84 নম্বর রোডে, সেখানে 9 কোটি টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনেছে। এছাড়া ইউনুসের পূর্বাচলে পূর্বাচলে ইউনুসের জায়গা 68 একর জমি, যেটা মানে কাঠা হিসেবে 4,080 কাঠা জমি। 4,080 কাঠা জমি সে পূর্বাচলেই নিয়ে নেয় এবং সেখানে সেটা নৈসর্গ নামে একটা রিসোর্ট তৈরি করে। তাছাড়া উত্তরায় তার 5 একর জমি, ইদানিং সেখানে আবার একটা কি প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা। তাছাড়া গ্রামীণ ব্যাংকের যে বিল্ডিং আছে, সেখানে তার ইউনুস সেন্টার, ওখানে
11,000 স্কোয়ার ফিট জমি বিনা পয়সায় সে নিয়ে নেয়, ওটাকে একবার নিজের করে। আর এখন তো গ্রামীণ ব্যাংকের শেয়ারও সবটুকু সে নিয়ে নিয়েছে, ওটা হলো সরকারি পয়সায়। এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম যখন 96 সালে সরকারে আসি, 98 সালে বন্যার পর। তাছাড়া গ্রামীণ ফোনের ব্যবসাও তাকে দিয়েছিলাম, কিন্তু কোনো টাকাই জনগণের কল্যাণে সে ব্যয় করেনি। এইসব টাকা দিয়ে 48টা কোম্পানি খোলে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু অলাভজনক। অলাভজনক এই জন্য যে কোম্পানি টাকাটা মেরে দেয়, আর ট্যাক্স ফাঁকি দিতে হবে, আর শ্রমিকদের ফাঁকি দিতে হবে। শ্রমিকদের টাকা মেরে দেওয়াতে শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে, সে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত একজন আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামি, তাছাড়া ট্যাক্স ফাঁকি, সে প্রায় 1,111,7,49,112 টাকা ট্যাক্স ফাঁকি দেয়। তার মধ্যে 666 কোটি টাকার ট্যাক্স আদায়ের জন্য মামলা হয়। ওই মামলার রায় হওয়ার কথা ছিল 2024 সালের 6ই আগস্ট। 5ই আগস্ট সে এমন একটা ঘটনা ঘটায় যাতে আর তার ওই মানে নিজের জন্য ক্ষমতা আসতে পারে। এবং সেখানেও আপনারা জানেন যে আমাকে আর রেহানাকে হত্যা করাটাই ছিল তার মূল লক্ষ্য। এবং মানুষকে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কথা বলে মানুষকে করে। আর এই ছেলে মেয়েরা যখন আন্দোলন শুরু করে, সেই 15 জুলাই 2024 সাল থেকে যেই খুন খারাপি অত্যাচার নির্যাতন হত্যা শুরু করেছিল, আগুন দিয়ে পোড়ানো, ওই সময় এই যে পুলিশকে হত্যা করা, তারপর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি, তাদের উপরে আক্রমণ, আমাদের বাড়ি ঘর সবার জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া, এই ধরনের কাজ শুরু করে। যেখানে এইগুলি করার পরে আবার ইউনূস তাদেরকে দায় মুক্তি দেয়। এই যে এতগুলি মানুষ আপনজন হারালো, এ নিয়ে তার কোনো চিন্তা নাই। আর থাকবেই বা কি করে? সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া, লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি, আর এত টাকার মালিক সে। আর এইগুলি সামাল দেওয়ার জন্যই একের পর এক এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আর মানুষ হত্যা করে যাচ্ছে। এখন এমন অবস্থা বাংলাদেশে, মানুষ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, অর্থ পাচার, এইসব ঘটনা ঘটে যাচ্ছে। কেউ বিচার চাওয়ার জায়গা নাই, বিচার পাওয়ারও কোনো সুযোগ নাই। আইনজীবী যে কয়জন আমাদের মামলা দাঁড়িয়েছিল সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছে। এরকম ঘটনা বোধহয় পৃথিবীতে কেউ দেখেনি, যে 93 জন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। এ- এ- আবার নিজের মানে এই অবৈধ ক্ষমতা দখলে রাখার জন্য সে আবার একটা নতুন দল বানিয়েছে। সেই দল আবার ইফতার পার্টি দিল, মানে দলটা তৈরি হতে পারলো না তার ওই সমন্বয়কদের দিয়ে। সেই দল মানে ওটা হলো 1300 জন অতিথি মেহমান, তাদের জন্য তার খরচ হলো এক, তার যে ইফতার পার্টি দিল হোটেল সোনারগাঁয়ে, সেখানে এক এক প্লেট মানে ইফতার, তার দাম হলো 12,500 টাকা প্লেট। প্রায় 1,62,00,000 টাকা শুধুমাত্র খাবারের দাম। তাছাড়া আনুষঙ্গিক খরচ প্রায় 2 কোটি টাকা খরচ করে এই নতুন পার্টি ইফতার পার্টি দিল বাংলাদেশে। আমাদের ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা যত সংগঠন আছে, কোনোদিন কেউ এভাবে 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে এই 2 কোটি টাকা খরচ করে নাই। কিন্তু ইউনূসের দল সেটাও তারা করলো। অর্থাৎ এই সব কিছু তার করার ইচ্ছা। আর একের পর এক যে মানুষ হত্যা করা এবং এক একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, ঘর বাড়ি সব, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, সব কিছু আগুন দিয়ে পোড়ানো অথবা লুটপাট করা, ছেলেকে পায় না দেখে মাকে খুন করা, বাপকে পায় নাই, ছোট্ট 3 বছর 4 বছর একটা বাচ্চা এবং তার মা, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া। ছেলেকে ধরতে গেল পারল না কেন? সবই মিথ্যা মামলা দিয়ে। মাকে গাছের সাথে বাঁধা, টিচারদের উপর অপমান, স্কুলের বাচ্চা, কলেজের ছেলে মেয়ে, তারা তাদের টিচারকে অপমান করে, গলায় জুতার মালা পরায়, গাছের সাথে বাঁধে, জোর করে পদত্যাগ করায়। ইউনিভার্সিটির টিচারগুলি সব কি আওয়ামী লীগের কারা? তারা পড়াতে পারবে না, তাদেরকে বের করে দিচ্ছে। প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে আজকে লেখাপড়া থেকে বঞ্চিত, তারা পড়াশোনা করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তার সার্টিফিকেট কেড়ে নিচ্ছে। মানে অত্যাচার নির্যাতন এমন ভাবে চলছে। আর এই ফাঁকে সে কি করছে? বিভিন্ন জায়গায় টাকা পাচার। তার সমন্বয়করা তো ইতিমধ্যেই মানে দুবাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে, অনেক টাকা রেখেছে। ইউনূস নিজেও
সে দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম হয়ে বিভিন্ন টাকা পয়সা বিদেশে পাচার করে বেশ তার আখের সে গুছিয়ে নিচ্ছে। আর এখানে আজকে চারিদিকে হাহাকার, একটা ডাকাতি, খুন প্রতিদিনের ব্যাপার। আমাদের মানে পুলিশ, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, মানে তাদের অত্যাচার থেকে কেউ রেহাই পায় না। সেদিন আপনি দেখলেন যে ডাক্তার আজিজ একটা শিশু বিশেষজ্ঞ, প্রত্যেকটা ওই যে শিশু ঠোঁট কাটা, জিভ কাটা, ওগুলি সে নিজে সেলাই করে ঠিক করে দিত, বাচ্চাদের দেখতো। সব থেকে মানে ভালো শিশু বিশেষজ্ঞ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। মিথ্যা মামলা দিয়ে আবার সে যখন ছাড়া পেলো, তাকে এসে ছাত্রদল আর জামাতের লোক এসে মারধর করে আবার তাকেই আবার জেলে ঢুকালো। এরকম একটা মানে চরম অরাজক অবস্থার মধ্যে বাংলাদেশ চলছে। প্রায় 1 কোটির মতন প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের তো বাড়িঘর কিচ্ছু নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, সবাইকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। তার মধ্যে যে নৃশংসভাবে হত্যা, একটা বাড়িতে ঢুকে ঢুকে, মানে সেই কিছুক্ষণ আমি পরে পরিবারের কাছ থেকে শুনবো। তাছাড়া আমি তো নিজে কথা বলি, অনেক তথ্যই আমি জানি। কিন্তু এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করা হয় সেটাই আমাদের ভাবতে হবে। তো যাক, আমি আর সময় নিতে চাই না। একে তো খুনি, দুর্নীতিবাজ, এদের হাত থেকে মানে রক্ষা করা, আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তো সীমা পরিসীমা নাই। যেখানে ইউনূসের 4080 কাঠা জমি পূর্বাচলে, সেখানে আমরা আমাদের কেন 10 কাঠা করে জমি নিলাম, এটা বিরাট অপরাধ করে ফেলেছি। তা আমি আগেই বলছিলাম যে ঠিক আছে ওই জমি নিয়ে নাও, যখন কিছুই করিনি, কিছুই বানাইনি, তো ওটুক দিয়ে আর আমরা কি করব। আমি প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো ইসে আমি কাউকে জমি দিতে পারি। এরকম জমি ফ্ল্যাট আমি অনেক মানুষকে দিয়েছি। বহু মানুষ, আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, আমাদের দুস্থ মানুষ, মুক্তিযোদ্ধা, বা এমনকি আমাদের যারা ভূমিহীন গৃহহীন মানুষ, আহ, বস্তিবাসী, তারপর হরিজন গ্রুপ, সেই 91 সালে ঘূর্ণিঝড়ে যারা উদ্বাস্তু ছিল, তাদের সবাইকে তো ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, সবাইকে তো ঘর করে দিচ্ছি, সবাইকে বিনা পয়সা দিচ্ছি। তো সেখানে যদি আমি কয়েকটা প্লট দিয়ে থাকি আমাদের পরিবারকে, তো এটা কত বড় একটা অপরাধ করেছি জানি না। তো ওটা আমাদের চাই না, ওটা তারা নিয়ে নিতে পারে, ওটা নিয়ে নাকি আমরা নাকি ফ্রড করেছি। সেটা দিয়ে ফ্রড করার তো কিছু নেই। এই এখানে আইনের মধ্যে এটাও আছে যে সরকার প্রধান হিসেবে যে কাউকে জমি দেওয়া যায়, কিন্তু কেউ তো আর বিনা পয়সা নেয়নি, টাকা দিয়েই কেনা। তারপরেও ওটা নিয়ে এখন মামলা করে আমাদের ছেলে মেয়েদেরকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। নিজে যে এত সম্পদ, এত কিছু, সারা বাংলাদেশে 6000 কোটি টাকার জমি কেনা বলছিল মানুষের সেবার জন্য। এখন আর সেটা না, এখন সেগুলি বিক্রি করছে। আর এদিকে বিনিয়োগের নামে এক নাটক করলো। সেখানে আমি 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছিলাম, জমিটা নিয়ে রাখছিলাম এই জন্য যে যখন আস্তে আস্তে বিনিয়োগ আসবে, ওটা আমরা সবাইকে বিনিয়োগ করতে দেবো। একটা জায়গায় শিল্প কলকারখানা হবে, আর আমার কৃষি জমি যেন ঠিক থাকে। আজকে দেখে শুনলাম যে সেগুলো অনেকগুলি জমি নাকি বাতিল করে দিয়েছে। এই শিল্প প্লটগুলি বাতিল করার তো কোনো অর্থ হয় না। অর্থনৈতিক অঞ্চলগুলি বাতিল ওটা গ্রাজুয়ালি আস্তে আস্তে বিনিয়োগ আসবে, আস্তে আস্তে দেশি বেশি দেশি বিনিয়োগ আসবে, আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। সেই চেষ্টা আমরা করে করে যাচ্ছিলাম যাতে বাংলাদেশের অর্থনীতি গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত থাকে। সেগুলো ধ্বংস করে দিচ্ছে, সব ধ্বংস করে সব লুটপাট করে যাচ্ছে। আর ইতিমধ্যে নিজে তো কিছু ব্যবসাও হাতিয়ে নিয়েছে, 4-5টা ব্যবসা নেওয়া হয়ে গেছে। কাজে এই খুনির হাত থেকে কি করে আমরা দেশকে রক্ষা করবো, সেটাই এখন আমাদের সবথেকে বড় কথা। তা আমি যাও কার সময় নেব না, আমি এটুকু বলবো যে এত অন্যায়, এত অবিচার মানুষের প্রতি ইউনূস করে, ডক্টর ইউনূস তো করে যাচ্ছে। সে সে তো একটা ফ্যাসিস্ট, খুনি। কাজে তার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আর এই যে আজকে যারা মানে আপনজন হারানোর বেদনা নিয়ে আসছে, সে ব্যাপারে কিছু নেই, কেউ মামলা করতে পারবে না, তাদের দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা খুন করেছে তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমরা বিচার চাইতে পারবো না, মামলা করতে পারবে না। এটা কেমন, এটা আমরাও ভুগছি। আমার বাবা মা হত্যার বিচার আমরা চাইতে পারি নাই। আমি ক্ষমতা যাওয়ার পরে ওই আইন সরিয়ে দিয়ে তারপরে পার্লামেন্টে আইন পাশ করে তারপরে আমার বিচার করেছি। তো ইনশাল্লাহ আবার সময় আসবে, এই এই যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের নিশ্চয়ই দেব। তো যাই হোক, আমি এখন আমাদের যারা এখানে যেসব ফ্যামিলি আজকে আপনজন হারিয়েছেন, আমি সেই এক স্বজন হারা
এই স্বজনহারাদের কথাই আমি শুনবো। হয়তো আমি নিজে বুঝতে পারবো, আর আমি বলতে পারি যে আমাকে দেখেন, আমি আপনাদের মতো একজন যে স্বজনহারা বেদনা নিয়েও এই দেশের জন্য আমি কাজ করে যাচ্ছি, সেই ব্যথা বেদনা সবকিছু বুকে ধারণ করে তো ছেলে মেয়েদেরকে স্নেহ বঞ্চিত করে। তো আপনাদের সবাইকে আমি আবারও, যে সাহস করে এসেছেন কথা বলতে, আমি ইনশাল্লাহ এর বিচার একদিন আমরা করতে পারবো, খালি দোয়া করেন যে এই বিচারটা যেন আমরা করতে